রয়্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমরা আবার চলে এসেছি বাংলা ক্লাস নিয়ে তোমাদের জন্য। তো আজকের ক্লাসটা থাকছে, তোমরা দেখেই বুঝতে পারছো, WBTA টেস্ট পেপার। ক্লাস 10-এ যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের WBTA টেস্ট পেপারের বাংলার যে প্রথম পেজটা, অর্থাৎ যেটা 7 নম্বর পেজে রয়েছে, যেটা 7 নম্বর পেজে থাকা কোশ্চেন পেপারটা, প্রশ্নপত্রটা আমরা আজকে আলোচনা করব। তো দেখো, বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রশ্নের আলোচনাতে। খুবই সহজ প্রশ্ন, তোমরা সবাই বাংলাতে প্রস্তুত আমি জানি, টেস্ট দিয়ে ফেলেছো। তো দেখো, মজা পাবে সঙ্গে সঙ্গে। তোমরাও, আমি উত্তরটা বলার আগে তোমরাই নিজেরা একবার ভেবে নাও, তারপর আমার সঙ্গে মিলিয়ে নেবে। তো প্রথম প্রশ্ন কি আছে দেখো, যেন নেশায় পেয়েছে, নেশাটি হলো, নেশাটি হলো, কয়ের অপশন কি দিয়েছে? গল্পের বই পড়ার নেশা, টিভি দেখার নেশা, গল্প লেখার নেশা, নাটক করার নেশা, তাই তো? আচ্ছা, তাহলে কোনটা হবে? যেন নেশায় পেয়েছে, কিসের নেশা? না, গল্প লেখার নেশা। উত্তর হবে গল্প লেখার নেশায় পেয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি? দুর্লভ জিনিস আমরা জানি, বহুরূপী গল্প থেকে নেওয়া। এই প্রশ্নটিতে দুর্লভ জিনিস বলা হয়েছে সন্ন্যাসীর পায়ের ধুলো। জগদীশবাবুর বাড়িতে আসা সন্ন্যাসী কাউকে ধুলো দিচ্ছিল না, শুধুমাত্র জগদীশবাবুকেই ধুলো দিয়েছিল। সেটাও এক বিরাট মজার ব্যাপার। জগদীশবাবু যখন কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরে, তখন সন্ন্যাসী পা বাড়িয়ে দেয়, তখনই জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়ে নেয়। তো সেই মজার ঘটনাটা আমরা এখানে পেয়ে থাকি। তো তোমরা এর উত্তর কি করবে? সন্ন্যাসীর পদধূলি, অর্থাৎ অপশন খ। অদল বদল গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কানে গিয়েছিল। কোন ব্যাপারটা, কোন বিষয়টা গ্রামে এর বাড়ি ওর বাড়ি ঘুরে একজনের কানে গিয়েছিল? কার কানে গিয়েছিল? না, কানে গিয়েছিল এটা কার? গ্রাম সেবিকার কানে, গ্রাম প্রধানের কানে, পঞ্চায়েত আধিকারিকের কানে, নাকি সহপ্রধানের কানে? উত্তর অবশ্যই হবে কি? দেখো, গ্রাম প্রধানের কানে। কার কানে গিয়েছিল? গ্রাম প্রধানের কানে গিয়েছিল। আচ্ছা, আমাদের 3টে প্রশ্ন হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্নে কি আছে? বলা হচ্ছে, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। তোমাকে বলতে কাকে বলা হয়েছে? কবিতাগুলো তোমরা এমন ভাবে পড়বে যেন আগের পরের লাইনগুলো, আগের পরের শব্দগুলো তোমাদের মনে থাকে। ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা, তোমাকে আফ্রিকা, আফ্রিকাকে তাহলে ছিনিয়ে নিয়ে গেল। এখানে উত্তর হয়ে যাবে ক। রাক্ষসকুল শেখর তুমি বৎস, এখানে কার কথা বলা হয়েছে? রাক্ষসকুলের শেখর কে? রাক্ষসকুলের শেখর হচ্ছে ইন্দ্রজিৎ। তাহলে ইন্দ্রজিতের আর কি নাম রয়েছে? মেঘনাদ, তাই তো? অশোক একজন কবিতা, যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল, যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কি? বালি পাথর, ইট কাঠ, কাঁচ লোহা, কাঠ কয়লা। উত্তর হয়ে যাবে, তোমরা জানো, কাঠ কয়লা। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, তারা আজ আজ কলমকে ছোঁয় না, হাত হাত দেয় না। তারা কলমের জন্য তারা আম, আম, তাদের চুরি বিদ্যা থামিয়ে দিয়েছে, তারা আর কলমে হাত ছাপাই খেলা দেখায় না। কারা? তাদেরকে বলতে কাদের কথা বলা হয়েছে? সাংবাদিকদের, ডাক্তারদের, সাহিত্যিকদের, নাকি পকেট মারদের? উত্তর হবে পকেট মারদের, তাই তো? পকেট মারদের কাছে কলম আজ অস্পৃশ্য, তারা আম, আর পকেট মার করে না, মানে কলমকে তারা আর চুরি করে না, ঠিক আছে? হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? উক্তিটি হলো ভবভূতি, কালিদাস, গিরিশচন্দ্র, গোবর্ধনাচার্য। উত্তরটা সবাই জানো, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড উক্তিটি কালিদাসের, সংস্কৃত সাহিত্যের অন্যতম একজন নাট্যকার বলতে পারো, কবি বলতে পারো, তার নাম কি? কালিদাস। সেন্সিটাইজড পেপার এর সঠিক অনুবাদটি কি? সঠিক অনুবাদটি কি? লাইনটা দেখো, এখানটা ভালো করে খেয়াল রাখবে, সঠিক অনুবাদটি কি? স্পর্শকাতর কাগজ, সুবেদী কাগজ, সুগ্রাহী কাগজ, নাকি অভিমানী কাগজ? উত্তর হবে সুগ্রাহী কাগজ। কিন্তু এর রচনা যদি স্পর্শকাতর হয় তাহলে কি হবে? অতি উৎকট হয়ে যাবে স্পর্শকাতর কাগজ হলে। তো তোমরা অনেক মানে পড়েছো, বইয়ের প্রথমে বলা আছে স্পর্শকাতর কাগজ, তো সেটা দেখে কিন্তু আবার করে দেবে না, তাহলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? ভালো করে দেখবে সঠিক অনুবাদটি কি বলেছে এখানে। আচ্ছা, 9 হলো। 10 থেকে দেখো এবার কি বলছে 10-এর প্রশ্ন। দেখো 10-এর প্রশ্নে কি বলা আছে। আচ্ছা, 1 সেকেন্ড একটু, 10-এর প্রশ্নটা আমরা দেখবো। 10-এর প্রশ্ন কি বলছে দেখো, শীতকালে রাত্রি বড় হয়, শীতকালে রাত্রি বড় হয়, যখন শীতকাল তখন রাত্রি বড় হয়। এই যে শীতকাল চিহ্নিত পদটি কোন ধরনের কারক? তাহলে শীতকাল শব্দটা কোন কারকের উদাহরণ? শীতকাল একটা শব্দ, তার সঙ্গে এ বিভক্তি যোগ আছে, তাই শীতকালে হয়েছে। তাহলে এটি কোন ধরনের কারক, তাই তো? কি কারক? অবশ্যই তোমরা বুঝতে পারছো, একটা সময় বোঝাচ্ছে, মানে অধিকরণ কারক।
এবারে এখানে দেওয়া আছে দেখো কোন অধিকরণ কারক, স্থানাধিকরণ, কালাধিকরণ, বিষয়াধিকরণ নাকি হেতুময়করণ, তাই তো? এখানে অবশ্যই কি হবে, শীতকাল একটা সময় বোঝাচ্ছে, একটা কাল বোঝাচ্ছে, তাই এটা কি হয়ে যাবে, কালাধিকরণ। হুম। আচ্ছা, নিচের কোনটি সম্বন্ধ পদের উদাহরণ? নিচের কোনটি সম্বন্ধ পদের উদাহরণ? খেলার মাঠ, গাছের ফল, দয়ার সাগর, পাথরের বাটি। এখানে সবগুলো সম্বন্ধ পদের আচ্ছা, সবগুলোই সম্বন্ধ পদের উদাহরণ। ঠিক আছে, এটা আমি দাগ দিচ্ছি না, এটা একটু গোলমাল আছে, এটা সবগুলোই হবে সম্বন্ধ পদের উদাহরণ। আচ্ছা, আগুনের ন্যায় রাঙা, আগুন রাঙা, এটি কোন সমাস? এটি কোন সমাস? আগুনের ন্যায় রাঙা, এই যে আগুন রাঙা, এটা হয়ে যাবে কি, উপমান কর্মধারয়ের সমাস, তাই তো? উপমান কর্মধারয়ের সমাস। আচ্ছা, যে সমাসে পরপদের অর্থ প্রধান নয়, যে সমাসে পরপদের অর্থ প্রধান নয়, সেটা কোন সমাস? আমরা জানি এখানে দেখো রয়েছে বহুব্রীহি সমাস। আমরা জানি বহুব্রীহি সমাসে কি হয়, পূর্বপদ পরপদ কোনোটার অর্থ প্রাধান্য পায় না, অন্য কোনো নতুন অর্থ প্রাধান্য পায়, তাই আমরা আমরা তাকে বহুব্রীহি সমাস বলে থাকি, যে সমাসে পূর্বপদ পরপদ কোনোটার অর্থ প্রাধান্য না পেয়ে অন্য পদের অর্থ প্রাধান্য পায়। যেমন ধরো যদি বলা হয় বিনা পানিতে যার, অর্থাৎ যার হাতে বিনা রয়েছে, বিনার অর্থ প্রাধান্য পেল না, পানির অর্থ প্রাধান্য পেল না, তাকে আমরা কি বলি, বিনা পানি, অর্থাৎ দেবী সরস্বতীর কথা বলছি, তাই তো? তাহলে এটা কি হবে, বহুব্রীহি সমাস। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটি একটি নির্দেশক, অনুজ্ঞাসূচক, সন্দেহসূচক নাকি শর্ত সাপেক্ষ? হুম, তোমরা এটা কমেন্ট করে জানাও যে এর উত্তরটা কি হবে, আমি কিছুক্ষণ পরে বলছি তোমাদের এটা কোন প্রশ্ন, কোন উত্তরটা হবে এখানে। ঠিক আছে, এটা তোমাদের কাজ থাকলো, একটু পরে আমি বলছি এটা। বৃষ্টি থেমে যাওয়ার পর বাক্যটি, বৃষ্টি থেমে যাওয়ার পর, দেখো বাক্যটা সম্পূর্ণ হলো, সম্পূর্ণ হয়নি। বৃষ্টি থেমে যাওয়ার পর বাক্যটিতে যোগ্যতা দোষে দুষ্ট, আকাঙ্ক্ষা দোষে দুষ্ট, আসক্তি দোষে দুষ্ট নাকি নির্দোষ বাক্য, কোনো দোষ নেই। দেখো আমরা জানি বাক্যের তিনটি শর্ত, তাই তো, যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। তো এই যে যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি, তিনটি শর্ত, তিনটি শর্তে তিন ধরনের কাজ। যোগ্যতা কি বোঝায়? যোগ্যতা সঠিক অর্থটা প্রকাশ করে। আসক্তির কাজ কি? আসক্তি এলোমেলো ব্যাপারটাকে সে কি করে, সঠিক করে দেয়, সাজিয়ে দেয়। আর আকাঙ্ক্ষা কি করে? আকাঙ্ক্ষা তারপরে যে বাক্যের যে যতটা বলা হলো তারপরের অংশ কিছু বাকি যেন না থাকে সেটা সে কমপ্লিট করে। তাহলে সূর্য সরি, এখানে বৃষ্টি থেমে যাওয়ার পর, পর তো কিছু একটা নিশ্চয়ই বাক্য হবে, কিছু একটা অংশ থাকবে পরে, বৃষ্টি থেমে যাওয়ার পর হয়তো সবাই বাড়ি থেকে বেরোলো বা কিছু একটা থাকবে, তাহলে এটা কোন দোষে? আকাঙ্ক্ষা দোষে দুষ্ট, তাই তো? বাঁশি বাজে, এখানে বাচ্য হলো, কোন বাচ্য বাঁশি বাজে, এটা কি বাচ্য? এটা অবশ্যই কর্মকর্তৃ বাচ্য। হুম, সমাস শব্দের আক্ষরিক অর্থ হলো, সমাস শব্দটার আক্ষরিক অর্থ কি? সমাস শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে সংক্ষেপ। অবশ্যই তোমরা জানবে সমাস শব্দের আক্ষরিক অর্থ সংক্ষেপ। আচ্ছা, 17টা প্রশ্ন হলো। এবার দেখো আমরা চলে যাচ্ছি এসে কিউ গুলোতে, তাই তো? এসে কিউ গুলো দুয়ের দাগে যেগুলো রয়েছে, দেখো দুয়ের দাগের প্রথম প্রশ্নটা কি, কি বলা আছে? আজও সে সেইখানে গিয়া বসিল, সে কোথায় গিয়ে বসলো? প্রথম কথা তোমাদের মনে রাখতে হবে সে কে এখানে, তাই তো? সে কে? সে নদের চাঁদ। নদীর বিদ্রোহ গল্প, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পের অন্যতম নায়ক চরিত্র হলো নদের চাঁদ। তো সেই তিনি গিয়ে বসলেন, তিনি কোথায় গিয়ে বসলেন? না, নতুন রং করা যে ব্রিজটি, সেই ব্রিজটির ওপর। তিনি বহুদিন ধরে 5 দিন ধরে তিনি নদীকে দেখেননি, অথচ নদীকে না দেখলে তিনি উৎসুক হয়ে পড়েন, তো সেই কারণে তিনি সেখানে গিয়ে বসলেন। কি খাঁটি কথা, খাঁটি কথাটি লেখো। মানে কথা হচ্ছে খাঁটি কথাটি কে বলেছিল, এমনও প্রশ্ন হতে পারে, তাই তো? অদল বদল গল্পে, অদল বদল গল্পের যে দুটো বাচ্চা ছিল, যে দুটো ছেলে ছিল 10 বছরের, সেই দুটো ছেলের মধ্যে একজন ছেলে হলো অমৃত। সেই অমৃত তার বন্ধু ইসাবকে বলছিল যে দেখ, আমাকে যদি মারে, আমার মা আছে আমাকে বাঁচানোর জন্য। তাদের যে জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেছিল, সেই জামাটা যখন অদল বদল করে নেয়, তখন ইসাব তাকে জিজ্ঞেস করছিল যে তাতে তোর সুবিধাটা কোথায়, তুইও তো মার খাবি। তখন সেই ছেলেটা বলেছিল অমৃত যে আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। তো এই যে মায়ের যে একটা আদর, সেই আদর কে পায়নি? ইসাব পায়নি। আর সেই ব্যাপারটা বুঝতো না ইসাবের বাবা পাঠান। তো এই যে মা আছে, এই খাঁটি কথাটা কে বলেছিল? অমৃত বলেছিল। তাহলে খাঁটি কথাটা হচ্ছে আমার তো মা আছে।
তারপর দেখো, খানা তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের ট্যাগ ও পকেট থেকে কি বের হয়েছে? ট্যাগ আর পকেট দুটো জায়গা থেকে দু ধরনের জিনিস বেরিয়েছিল। ট্যাগ থেকে কি বেরিয়েছিল? ট্যাগ থেকে একটি টাকার গন্ডা ছয়েক পয়সা, এই সামান্যটুকু ট্যাগ থেকে। পকেট থেকে কি বেরিয়েছিল? পকেট থেকে অনেকগুলো জিনিস বেরিয়েছিল। কি? বিড়ি, দেশলাই, হ্যাঁ, তারপর তোমার কলকে, গাজার কলকে, কাঠের একটা কম্পাস বেরিয়েছিল, মাপ করা কাঠের ফুটরুল বেরিয়েছিল, এই সমস্ত জিনিসগুলো বেরিয়েছিল এখান থেকে। আচ্ছা, 2-4 দেখো কি বলেছে, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কি বিষয়ে তপনের সন্দেহ ছিল? এটা তোমরা সবাই জানো, লেখকরা যে সাধারণ মানুষের মতো মানুষ হয়, তার ছোট মামা মেজো কাকু এদের মতো মানুষ হয়, এই বিষয়ে তপনের সন্দেহ ছিল। আচ্ছা, পরের প্রশ্ন, হরিদাস জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্য কি? হরিদাস জীবনের নাটকীয় বৈচিত্র্যই হচ্ছে তার জীবনের পেশা। হরিদাস জীবনের যে পেশা, বহুরূপী সাজ গ্রহণ করেই সে কি করে? রোজগার করে থাকে। তো এটাই হচ্ছে তার জীবনের পেশা, এটাই হচ্ছে তার জীবনের নাটকীয় বৈচিত্র্য। আচ্ছা, মাথায় কত শকুন বাচিল, এদের আক্রমণ কবি কি দিয়ে রুখবেন? মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়। তাহলে মাথার উপরে ওরা এই শকুন চিলগুলোকে, কবি একটা একটা মাত্র পাখি কোকিল, যে মিষ্টি সুরে গান গাইবে এবং সেই হিংসাকে, অর্থাৎ অস্ত্রের আঘাতকে গানের মতো ভালোবাসা দিয়ে আটকে দেবেন কবি। তাহলে শকুন চিলকে আটকে দেবেন সেই কোকিলের মিষ্টি গানে। নিপতিতা চেতন রহিত, কে কোথায় চেতনা হারিয়েছিল? হ্যাঁ, কে কোথায় চেতনা হারিয়েছিল, কে কোথায় জ্ঞান হারিয়েছিল? এখানে জ্ঞান হারিয়েছিল, চেতনা হারা হয়েছিল পদ্মাবতী। হ্যাঁ, চিতোর রাজকন্যা পদ্মাবতী এখানে, সরি, চিতোরের রাজা রত্নাসন, চিতোরের রানী বলা যেতে পারে, বা সিংহল রাজার কন্যা, সেই পদ্মাবতী তিনি জ্ঞান হারিয়েছিলেন। কোথায় জ্ঞান হারিয়ে পড়েছিলেন? না, নিপতিতা চেতন রহিত সিন্ধু তীরে তিনি পড়েছিলেন। তো সিন্ধু তীরে তিনি চেতনা হারিয়ে এসে, ভেলাতে চড়ে এসে তিনি পড়েছিলেন। তাহলে উত্তরটা কি হবে? পদ্মাবতী চেতনা হারিয়ে সমুদ্রের পাড়ে পড়েছিলেন, তাই তো? আলো তার ভরবে এবার ঘর, উদ্ধৃতাংশটিতে কবি কি বুঝিয়েছেন? এই যে আলো তার ভরবে এবার ঘর, উদ্ধৃতাংশটিতে কবি বোঝাচ্ছেন যে একটা ছোট্ট চাঁদ, একটা ছোট্ট চাঁদ, সেই শিশু চাঁদ যাকে কবি বলছেন, সেই শিশু চাঁদ, তার যে আলো, সেই আলো মুক্ত পথের যাত্রী, মুক্ত পথের দিশা দেখাচ্ছে। এখানে আমাদের এই যে শিশু চাঁদ, আলো তার ভরবে এবার ঘর, এই শিশু চাঁদের আলো দিয়ে আমাদের ঘর, অর্থাৎ ভারতবর্ষের যে পরাধীনতা, সেই পরাধীনতাকে তিনি দূর করতে পারবেন। পরের প্রশ্ন, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, পংক্তিটির বক্তব্য বিষয় কি? পংক্তিটির বক্তব্য বিষয় কি? না, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছে দুর্গমের রহস্য, পংক্তিটির বক্তব্য বিষয় হলো আফ্রিকা কি ছিল? আফ্রিকা এমন একটা মহাদেশ, যে মহাদেশ, যে মহাদেশ অন্যান্য সমস্ত মহাদেশ থেকে একটু একটু বিচ্যুত, আলাদা হয়েছিল। তো সেই আফ্রিকা, সেখানে জনজাতি অতি প্রাচীন, সেখানে সাধারণ লোকজন, আধুনিক সভ্যতার মানুষজনের যাতায়াত ছিল না। তারা একা একা থেকে তারা কি করত? বড় গাছের বৃক্ষের সমারোহে, সেটা এক আদিম জনজাতিরা সেখানে বসবাস করত, সেটা নিভৃত অবকাশে একা একা থাকতো। হ্যাঁ, তো বক্তব্য বিষয় তাহলে কি? না, সে নিভৃত অবকাশে সে দুর্গমের রহস্য সংগ্রহ করছিল। সেখানে গম্য, সেখানে গমন করা যেত না। তো সেই রকম স্থানে সে একা থেকে রহস্য সংগ্রহ করছিল, যে এই রহস্যের সে উদ্ঘাটন করার চেষ্টা করছিল, সে একা কেন সেখানে, সেরকম ভাবে। হ্যাঁ, আমাদের পথ নেই, আর আমাদের পথ নেই বলে কি করা উচিত বলে কবির মনে হয়েছে? আমাদের পথ নেই, তাই আমাদেরকে কি করতে হবে? হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকতে হবে। কবির এটাই একটা কামনা বলতে পারি আমরা, যে আমাদের পথ নেই, তাই হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকতে হবে। আচ্ছা, পরের প্রশ্নগুলো দেখো। এখানে একটা প্রশ্ন তোমাদের বলি, এই যে দেখো 2-3, 2-3-এর 1 সেন্সিটাইজড পেপার, এর সঠিক পরিভাষা কি? একটু আগেই আমি এমসিকিউ গুলো যখন আলোচনা করছিলাম, সেখানে কিন্তু এটা আলোচনা করেছি একটু আগে এমসিকিউ এ। দেখো, সেটা আবার এসিকিউ তে দেওয়া আছে। তো এইটা তোমরা কমেন্ট করে জানাও, তোমরা কেমন শুনেছো, তাহলে আমি বুঝতে পারবো। এটা কমেন্ট করে জানাও যে সেন্সিটাইজড পেপার
এর সঠিক পরিভাষাটি কি? সঠিক পরিভাষা একটা কিন্তু স্পর্শকাতর কাগজ যেটা, সেটা কিন্তু হবে না। সঠিক পরিভাষাটা কি হবে সেটা তোমাদের বলতে হবে। হ্যাঁ, সেটা স্পর্শকাতর কাগজ বলে দিলে অতি উৎকট হয়, তোমরা জানো। তো সঠিক পরিভাষাটা কি তোমরা সেটা জানাবে। আচ্ছা, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে? আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে? প্রথম লেখালেখি আমাদের প্রথম লেখালেখি হচ্ছে বাঁশের কঞ্চির কলম, কলাপাতা এবং ঘরের তৈরি যে মাটির যে দোয়াতের কালি, সেই কালি দিয়ে। ঠিক আছে, পরের প্রশ্ন, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, ত্রিবিধ, সেগুলি লেখো। সেগুলি কি কি ত্রিবিধ? অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা, এই তিনটে হচ্ছে আমাদের ত্রিবিধ। গুটিকতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে, সেই পারিভাষিক শব্দগুলোর নাম তোমাদেরকে লিখতে বলা হচ্ছে। পারিভাষিক শব্দগুলো কি? মোটর, ক্রোটন, জেব্রা, আয়োডিন, টাইফয়েড, এই সমস্তগুলো হচ্ছে ইংরেজি পরিভাষা। ঠিক আছে, আচ্ছা এবার 2-এর 4-এ দেখো, ব্যাকরণ পাঠটাতে আমরা চলে যাচ্ছি। তির্যক বিভক্তি কাকে বলে? প্রথম কথা হচ্ছে তির্যক বিভক্তি কি জিনিস আমরা এটা জানবো। তির্যক বিভক্তি কি? যখন কোনো একটা বিভক্তি একাধিক কারকে ব্যবহার করা হয়, যখন কোনো একটা বিভক্তি একাধিক কারকে ব্যবহার করা হয় তখন তাকে আমরা তির্যক বিভক্তি বলবো। যেমন কি? যেমন এ, এ হচ্ছে একটা তির্যক বিভক্তি, তাই তো? আচ্ছা, এবার পরের প্রশ্নে চলে যাই। দেখো, বিভক্তি ও অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো। খেয়াল রাখতে হবে তোমাদেরকে, পার্থক্যটা বলার আগে আমি একটা সাদৃশ্য বলি। বিভক্তি এবং অনুসর্গ দুটোই দুটোই বাক্যে পদগুলোকে, শব্দগুলোকে পদে পরিণত করে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে। তাহলে এর পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে এই যে বিভক্তি শব্দের সঙ্গে বসে শব্দকে পদে পরিণত করছে, সেটা কি শব্দের সঙ্গে যুক্ত ভাবে বসছে। যেমন আমি যদি বলি গরুটিকে, আচ্ছা ধরো বলা হলো যে রাম শ্যামকে মারছে, এই যে শ্যাম কে, কে যোগ করা আছে, এই কেটাই হচ্ছে বিভক্তি। আবার যদি বলি রাম শ্যামের জন্য ভাত আনছে, এই যে জন্য, জন্যটা তো শ্যামের সঙ্গে যোগ নেই, তাহলে এটাই কি হবে? অনুসর্গ। তাহলে বিভক্তি শব্দের সঙ্গে যুক্তভাবে বসে, অনুসর্গ শব্দের সঙ্গে যুক্তভাবে বসে না। দ্বিগু শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। দ্বিগু সমাস, দ্বিগু সমাসের ব্যাস বাক্য কি হবে? দুই গরুর সমাহার, দুই গরুর সমাহার, সমাহার অর্থাৎ এটা একটা দ্বিগু সমাস, তাই তো? দুই গরুর সমাহার, এই দ্বিগু শব্দটারই ব্যাস বাক্য। আচ্ছা, তো আচ্ছা এখানে আরেকটু বলে দিই, এই যে দ্বিগু সমাসকে আবার দুভাগে ভাগ করা যায়, তদ্ধিতার্থক দ্বিগু আর সমাহার দ্বিগু। আমরা এখানে তদ্ধিতার্থক দ্বিগু কোনগুলো জানি? 1 কোটি, 2 কোটি, 5 কোটি, 10 কোটি, এই সবগুলো 1 কোটির বিনিময়ে কেনা। কিন্তু এখানে দ্বিগু দুই গরুর সমাহার, অর্থাৎ এখানে সমাহার দ্বিগু, তাই তো? আচ্ছা, পরের প্রশ্ন, অলোপ অপাদান তৎপুরুষ, উদাহরণ দাও। উদাহরণ দিতে বলেছে অলোপ অপাদান তৎপুরুষ। অলোপ অপাদান তৎপুরুষ, অবশ্যই অপাদান তৎপুরুষ মানে কোনো স্থান থেকে পড়া, তাই তো? কোনো স্থান থেকে হবে। তো এখানে অলোপ অপাদান তৎপুরুষ কি হবে? আকাশ থেকে পড়া, আকাশ থেকে পড়া, এটা একটা অলোপ তৎপুরুষ সমাসের উদাহরণ। এখানে কি হবে না? লোপ পাবে না, এখানে লোপ পাবে না। আচ্ছা, তাহা স্থির করিতে পারিলাম না, অষ্টর্থক বাক্যে রূপান্তর করো। হ্যাঁ বাচকে করতে হবে, এই নাটা তুলে দিতে হবে, নাটা তুলতে হবে, তাই তো? এখানে কি হবে? তাহা স্থির করিতে পারিলাম না, তাহা স্থির করিতে পারিলাম না, স্থির শব্দটার বিপরীত করে দিলে কিন্তু হবে না, যে অস্থির করিতে পারল, অস্থির রইল, এমন ব্যাপারটা হবে না। তাহা ধরো স্থির, স্থির শব্দটাকে এখানে অস্থির করে দিলে আবার সমস্যা, তাই এটাকে কি করতে হবে না, তাহা সিদ্ধান্ত তাহার সিদ্ধান্ত কি হলো? অসম্পূর্ণ রহিল। হ্যাঁ, তাহা অসম্পূর্ণ রহিল, সিদ্ধান্ত অসম্পূর্ণ রহিল, এভাবে লেখা যেতে পারে এটাকে। আচ্ছা, আবেগ সূচক, আবেগ সূচক বাক্যের একটি উদাহরণ। আবেগ সূচক কি? যে বাহ, আমরা খেলায় জিতে গেছি, বাহ, এই ধরনের ব্যাপারগুলো। হ্যাঁ, আচ্ছা, বাচ্য, পরের প্রশ্ন দেখো কি আছে, কি বলা আছে? বাচ্য কথাটির অর্থ লেখো। বাচ্য কথার অর্থ কি? বলার যোগ্য, আমরা বলার যোগ্য যাকে, তাকে বলি বাচ্য। আচ্ছা, তারপরের প্রশ্ন, সম্বন্ধ পদ, সম্বন্ধ পদ কি এর উদাহরণ? সম্বন্ধ পদ কি এর উদাহরণ? সম্বন্ধ পদ কি? আমরা যখন ক্রিয়াপদের সঙ্গে যে যে ক্রিয়াপদের সঙ্গে বাক্যের যে অংশটির কোনো সম্পর্ক থাকে না,
তাকে আমরা অকারক বলি। তো সেই অকারকের দুটো ভাগ, একটা হচ্ছে সম্বন্ধ পদ এবং একটা সম্বোধন পদ। তো সেই সম্বন্ধ পদ কি, যখন কর্তার সঙ্গে কোনরূপ সম্পর্ক বোঝাবে তখনই সেটা হয়ে যাবে কি সম্বন্ধ পদ। যেমন হাঁসের ডিম, এই ধরনের আর কি। আচ্ছা, মিশ্র বাক্য কি, এর উদাহরণ কি? মিশ্র বাক্য কাকে বলবো আমরা? যখন একটা বাক্যে একাধিক বাক্য যুক্ত থাকবে তখন তাকে আমরা মিশ্র বাক্য বলবো। যেমন হতে পারে একটা বাক্যে কি কি যুক্ত থাকতে পারে? সরল বাক্য, যৌগিক বাক্য যুক্ত থাকতে পারে, সরল বাক্য, জটিল বাক্য যুক্ত থাকতে পারে, তাকে আমরা মিশ্র বাক্য বলবো। তাহলে উদাহরণ কি হবে এর? উদাহরণ হয়ে যাবে, ধরো বলা হলো আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, বা আমি ভাত খেলাম, আমি ভাত খেলাম, তারপর কি বলা হলো? আমি ভাত খেলাম, বা ধরো এমন যদি বলি যদু কাল বাড়িতে এসেছিল, যদু কাল বাড়িতে এসেছিল, তারপর সে যখন ঘুমলো তখন তখন রাত 12টা বেজে গেছে। তাহলে যদুকাল বাড়িতে এসেছিল সরল বাক্য, তারপর তখন সে যখন ঘুমালো তখন রাত 12টা বেজে গেছে, এটা জটিল বাক্য। এইরকম যখন দুটো বাক্যকে একসঙ্গে জুড়ে দেওয়া হবে তখন তাকে আমরা বলবো মিশ্র বাক্য। ঠিক আছে? আচ্ছা, কর্তৃকারক কাকে বলে? উদাহরণ, কর্তৃকারক কাকে বলে না, ক্রিয়াপদের সঙ্গে যখন কর্তৃ সম্বন্ধ স্থাপিত হয়, কর্তা সম্বন্ধ স্থাপিত হয়, তখন তাকে আমরা কর্তৃকারক বলবো। উদাহরণ কি? রাম ভাত খায়, রাম হচ্ছে কর্তৃকারক, রাম বনে ফুল পড়ে, রাম কর্তৃকারক, তাই তো? আচ্ছা, আমরা চলে যাচ্ছি 3-এর প্রশ্নগুলোতে। 3-এর দাগে দেখো কি আছে। 3-এর দাগে বলা আছে, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। তার বলতে কার কথা বলা হয়েছে? আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল, তার বলতে কার কথা বলা হয়েছে? দেখো, আমি তোমাদেরকে একটা কথা এখানে বলবো, দেখো একটি প্রশ্নের উত্তর দাও, মান কত? 3। যখনই তোমরা কোনো 1 নাম্বারের পরেই যখন যাবে, 2 লেখো, 3 লেখো, তখন অবশ্যই কথার ছলে তোমাকে কোথা থেকে নেওয়া হয়েছে, কার লেখা, এগুলো কিন্তু অবশ্যই বলতে হবে। যখনই একটু বড় প্রশ্নে চলে যাচ্ছ, 1 নাম্বারের কথা বলছি না, যখন একটু বড় প্রশ্নে চলে যাচ্ছ, এখানে কি বলা হয়েছে? তার বলতে কার কথা বলা হয়েছে? তুমি যদি সরাসরি বলে দাও তার বলতে এখানে নদের চাঁদের কথা বলা হয়েছে, অবশ্যই নদের চাঁদের কথা বলা হয়েছে, কিন্তু শিক্ষক কিন্তু খুশি হবেন না। কেন খুশি হবেন না? আরে নদের চাঁদটা কে? নদের চাঁদটা কে? তার বাড়ি পশ্চিমবঙ্গ, নাকি তার বাড়ি বিহার, না তার বাড়ি উড়িষ্যা, সে কোথাকার লোক, নাকি সে পৃথিবীরই লোক নয়, তাই তো? তাহলে তোমাকে বলতে হবে, কথার ছলে বলে দিতে হবে যে প্রখ্যাত সাহিত্যিক, বা বলতে পারো যে 3 বন্দ্যোপাধ্যায়ের মধ্যে অন্যতম একজন মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পের প্রধান পুরুষ চরিত্র নদের চাঁদের কথা বলা হয়েছে। তাহলে কি হলো? তুমি তুমি বললে না এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, বললে না, কিন্তু কথার ছলে তুমি যখন নদের চাঁদের কথা বলছো সেই কথার ছলেই কিন্তু তুমি বলে দিলে কোথা থেকে নেওয়া হয়েছে, কার লেখা, তাই তো? তো এইটা কিন্তু তোমরা ফলো করো অবশ্যই। আচ্ছা, এর সম্পর্কে মতামত দেবে যে আমার এই কথাটা কি সত্যি করা উচিত নাকি করা উচিত নয়, এটা সম্পর্কে তোমরা অবশ্যই বলো। হ্যাঁ, যে তাহলে তোমাদের মতামতটাও যখন তোমরা ওখানে দেবে, বাকি স্টুডেন্ট যারা দেখবে তারাও বুঝতে পারবে যে না, হ্যাঁ, এটা করা উচিত। ঠিক আছে? আচ্ছা, তার এমন মনে হওয়ার কারণ কি? আজ তার মনে হইলো কি প্রয়োজন ছিল ব্রিজের। ওই নদের চাঁদের এমন মনে হলো কেন? কারণ কি? নদের চাঁদের মনে হওয়ার কারণটা হচ্ছে যে যে নদী স্বাভাবিক, সে তো নদীকে খুব ভালোবাসে, নদী স্বাভাবিক গতিতে বয়ে যাচ্ছে, তো বয়ে যেতে যেতে আজ ফুলে ফেঁপে উঠেছে 5 দিন ধরে বৃষ্টিতে। তো সেই ফুলে ফেঁপে ওঠায় তার পরিমাণটা জলের বেড়ে গেছে, কিন্তু সেই জল স্বাভাবিক গতিতে বইতে পারছে না। কেন বইতে পারছে না? কারণ সেখানে ব্রিজ নির্মাণ করা হয়েছে, বাঁধ নির্মাণ করা হয়েছে। তার ফলে নদীর জল কি হচ্ছে? ধাক্কা পাচ্ছে। তো সে স্বাভাবিক গতিতে বয়ে যেত, সেটা যে তাকে দেওয়া হলো না, তার জন্য সে বাধা সৃষ্টি করেছে, সে যেন বিদ্রোহ করে উঠেছে। তাই সেই বিদ্রোহের ফলস্বরূপ সে কি বলেছে যে কি প্রয়োজন ছিল এই ব্রিজের। হ্যাঁ, হঠাৎ অমৃতের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। কি বুদ্ধি খেলে গেল তার সংক্ষেপে লেখো। দেখো, এটা 3 নম্বরের প্রশ্ন, তুমি যদি লিখে দাও অমৃতের মাথায় বুদ্ধি খেলে গেল, সে জামাটা অদল বদল করে ফেলবে। অবশ্যই উত্তরটা ঠিক, কিন্তু ওই যে আগের প্রশ্নে বললাম, তুমি যদি লিখে দাও সে জামা অদল বদল করার বুদ্ধিটা তার খেলে গেল, তোমাকে কি 3 দেবে মনে হয়? কখনোই তুমি 3 পাবে না। কিন্তু এটা তো 3 নম্বরের প্রশ্ন। তাহলে তুমি বলতে পারো 3-এ 3 কেন দেবে না স্যার, আমি তো ঠিক উত্তর লিখলাম না। তুমি ঠিক উত্তর লিখেছো, কিন্তু তোমাকে বড় করতে হবে উত্তরটাকে। কিভাবে বড় করবে? ওই একই রকম ভাবে বলবে যে প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পে দেখা যায়
সরি, ভুল বললাম, পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পে বা গুজরাটি লেখক পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পে দেখা যায় অমৃত এবং ইসাব দুই বন্ধু, তারা একই রকম জামা পরে হোলির দিনে তারা বেরিয়েছিল। সেখানে ধস্তাধস্তিতে ইসাবের জামার পরিমাণ 6 ইঞ্চি, ইসাবের জামার পকেট 6 ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেছে। যখন তারা সেটা দেখে তখন তাদের বুকের জল কি হয়ে যায়, বুকের রক্ত শুকনো হয়ে যায়। কেন? কারণ আহ, ইসাব জানে যে তার বাবা তাকে বেধড়ক পিটাবে। কেন? কারণ ধার করে লোকের কাছ থেকে সে সেই জামা কিনে দিয়েছে। তাই সে খুব ভয় পায়। তখন অমৃতের মাথায় একটা বুদ্ধি খেললো যে সে জামাটা কি করবে না, পাল্টে নেবে। অমৃতের জামাটা ইসাব, ইসাবের জামাটা অমৃত নিয়ে নেবে। তাহলে এটাই হচ্ছে তার মাথায় বুদ্ধি খেলেছিল। ঠিক আছে। আচ্ছা, অতি মনোহর দেশ, কবিতাংশে মনোহর দেশটির বর্ণনা দাও। অতি মনোহর দেশ, মনোহর দেশটা কি? মনোহর দেশ হচ্ছে, বলা আছে না, নাহি তথা দুঃখ ক্লেশ, অতি মনোহর দেশ। তো সেই যে মনোহর দেশটা যেখানে কোনো দুঃখ ক্লেশ নেই, তো সেই মনোহরের রূপ বর্ণনা তো তুমি অবশ্যই করবে, তার সঙ্গে কিন্তু তোমাকে বলতে হবে সেখানে দুঃখ কষ্টও নেই। তাই তো সেটা এত মনোহর। ধরো তোমার একটা বাড়ি, তোমার বাড়িটাকে তুমি খুব সুন্দর করে সাজিয়েছো, তাই তো? তুমি একটা বাড়ির বাইরে কি করেছো, আম, ফুলের গাছ লাগিয়েছো, সেখানে বড় বড় আরো ইনডোর আউটডোর সব প্ল্যান্ট লাগিয়েছো, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু রোজ সকাল সন্ধ্যা সেখানে বাড়িতে কি হচ্ছে, ঝগড়া হচ্ছে, এর সঙ্গে তার ঝগড়া, তার সঙ্গে তার ঝগড়া। তাহলে তুমি সৌন্দর্যটা নিয়ে এসেছো বাইরে, কিন্তু ভেতরের কি সৌন্দর্য আছে, সেখানে কি সুখ শান্তি আছে? তাহলে সেটাকে তো তুমি মনোহর বলতে পারো না। তাহলে মনোহর কখন হবে, যখন ওই পরিবেশটা যেমন সুন্দর হবে তেমনি সেখানের মানুষগুলো যদি সুন্দর হয়, তাহলেই সেটা মনোহর হয়ে উঠবে। তো সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। দেখো এখানে উত্তরটা তাহলে কি হবে, আমি তো বলে গেলাম এটা, উত্তরটা কি হবে? উত্তরটা এখানে হবে যে সেই মনোহর দেশ যেটাকে বলা হয়েছে সেখানে কি, সেটা সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতাংশে আমরা পাই। পদ্মা, সমুদ্র রাজার কন্যা পদ্মা, সে কি করেছে, চারিদিকে নীল সমুদ্র, সেখানে একটা পাহাড় রয়েছে, সেই পাহাড়ের কাছে সুলক্ষণযুক্ত ফলের গাছ এবং সুগন্ধিযুক্ত ফুলের গাছ সেখানে রয়েছে, সেখানে একটা উদ্যান রচনা তিনি করেছেন। এবং সেখানে কোনো দুঃখ কষ্ট মানুষের মধ্যে নেই। হুম, তো এই রকম একটা মনোহর দেশের কথা সেখানে কবিতায় বর্ণনা রয়েছে। আচ্ছা, বজ্রশিখাল মশাল জেলে আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কে, ভয়ঙ্করের এইভাবে আগমনের কারণ কি? এখানে ভয়ঙ্কর আমরা কাকে বলবো না, বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর, যে ভয়ঙ্কর বজ্রশিখার মশাল জেলে আসছে সে কি করতে আসছে, সে অনাগত, সে চিরসুন্দর, সে ভেঙে আবার গড়তে জানে। তো সে মশাল নিয়ে আসছে যত কিছু আমাদের যা কিছু খারাপ দিক রয়েছে সমস্ত কিছুকে সে ভেঙে চুরমার করে দিয়ে আবার নতুন সৃজন, তাই তো বলা হয়েছে নতুন সৃজন বেদন। হুম, তো সেই নতুনটাকে সে সৃষ্টি যেমন পুরনোটাকে যেমন ধ্বংস করবে, নতুনকে আবার তেমনি সৃষ্টিও করে যাবে। আচ্ছা, তারপরে প্রশ্ন কি, সত্যি তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিনটি এলো আজ, কোন দিনটিকে তপনের সবচেয়ে সুখের দিন বলে মনে হয়েছে? তপন ভেবেছিল যেদিন তার গল্পটা তার মেসো ছাপিয়ে নিয়ে আসবে সেই দিনটা তার হবে সব থেকে সুখের দিন, সেটা তপন সুখের দিন ভেবেছিল। ওই সুখের দিনটির শেষ পরিণতি কি হয়েছিল লেখো, সুখে, এটা নিশ্চয়ই এক যদি হয় এটা, আচ্ছা সরি এটা 5 নম্বরের প্রশ্ন। তাহলে তোমাকে সেইভাবে কিন্তু প্রশ্নটা একটু লিখতে হবে। সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ, কোন দিনটি তপনের সুখের দিন মনে হয়েছে, ওই সুখের দিনের পরিণতি কি হয়েছিল? যদি 1+4 হয় তুমি কিভাবে লিখবে? তুমি কিন্তু প্রথমেই বলো, ওই যে বললাম যে আশাপূর্ণা দেবী রচিত বা প্রখ্যাত সাহিত্যিক প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্পের প্রধান পুরুষ চরিত্র তপন। এই তপন ভেবেছিল যেদিন তার গল্প বইতে প্রকাশিত হবে, অর্থাৎ পত্রিকায় প্রকাশিত হবে, তার মেসো ছাপিয়ে নিয়ে আসবে, সেদিন তার সব থেকে সুখের দিন হবে। একটা প্যারা হয়ে গেল, এটা প্রথম প্রশ্নের উত্তরটা হয়ে গেল, তাই তো? এই প্রশ্নটার উত্তর হলো। এইবারের প্রশ্নটা কি আছে, ওই সুখের দিনটির শেষ পরিণতি কি হয়েছিল? সুখের দিনটির শেষ পরিণতি তুমি কি লিখবে? সুখের দিনের শেষ পরিণতি, সে তো ভেবেছিল যে তার সব থেকে সুখের দিন, তাই সে খুশিও ছিল। যখন মেসো পত্রিকা নিয়ে মাসির সঙ্গে এসে তার বাড়িতে পৌঁছায় তখন তার বুকের রক্ত ছলকে উঠেছিল, সে এতটাই খুশি ছিল। সে ভাবলো আজ তার জীবনের সব থেকে সুখের দিন। হ্যাঁ, হাজার হাজার ছেলের হাতে তার লেখা ঘুরবে, তারই সমবয়সী। কিন্তু যখন সে পড়তে বসলো,
পড়তে বসে তার পরিণতিটা বলছি, যখন সে পড়তে বসলো, পড়তে বসে কি দেখলো, দেখলো তার লেখা বিন্দুমাত্র নেই। মেসো আগাগোড়া সমস্ত কিছু বদলে দিয়েছে। তাহলে মেসো বদলে দিয়ে দেওয়ার জন্য সে পড়তে বসে পড়তে পারে না, তার মুখ দিয়ে কোনো বাক্য বেরোয় না, মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তখন সবাই তাকে বলে যে আহ্লাদে একেবারে কথা হরে গেল। তো সে সেই দিন কি করে না, কোনো রকমে পড়া সেরে সে ছাদে উঠে চলে যায় এবং জামার খুঁট দিয়ে সে কি করে, চোখ মুছতে থাকে এবং চোখ মুছতে মুছতে সে সেদিন প্রতিজ্ঞা করে যে যদি কখনো লেখা ছাপতে দেয় সে নিজে গিয়ে দেবে, নিজের কাঁচা হাতের লেখা, তাতে ছাপা হয় হোক না হয় না হোক। হুম। তো এইভাবে সে সিদ্ধান্ত নিয়েছিল এবং তার জীবনটাই বদলে গেছিল। আমি ছোট্ট করে একটু বলে দিলাম, এটা কিন্তু আরেকটু এর সঙ্গে গল্প জুড়ে অবশ্যই তোমরা কোটেশন টোটেশন দিয়ে এটাকে তৈরি করবে। আচ্ছা, পরের প্রশ্ন কি বলেছে, এখানে যে কোনো দুটোর মধ্যে একটা করতে হবে, তবু পরের প্রশ্নটা আলোচনা করে নি। বহুরূপী গল্প অবলম্বনে বহুরূপী হরির চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লেখো। বহুরূপী হরিদার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। তো হরিদার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি? হরিদা হচ্ছেন কে, প্রথমে লিখতে হবে সুবোধ ঘোষ রচিত। আম, অবশ্যই কিন্তু সুবোধ ঘোষ নামটা সরাসরি লিখবে না, আমি দেখো প্রত্যেকটা প্রশ্নে লেখকের নামের আগে একটা তোমার বিশেষণ যোগ করছি। তাহলে তুমি কি করবে, সুবোধ ঘোষ সরাসরি লিখবে না, ওই একটাই কথা লিখতে পারো, প্রখ্যাত সাহিত্যিক, প্রখ্যাত গল্পকার সুবোধ ঘোষ রচিত, হ্যাঁ, এরকম এইটুকু লিখলেই যথেষ্ট। তো প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের প্রধান পুরুষ চরিত্র হরিদা। হরিদার জীবনের পেশা বা হরিদার জীবন নাটকীয় বৈচিত্র্যে ভরপুর। তিনি বহুরূপী সাজ গ্রহণ করে সপ্তাহে বড়জোর একদিন তিনি বেরিয়ে কি করেন, আম, যেটুকু রোজগার করেন তাতে তিনি সমস্ত সপ্তাহটা চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তাই কখনো কখনো তার ভাতের হাঁড়িতে চাল ফোটে, কখনো আবার জল ফোটে। হুম। তো এই হরিদার যে সমস্ত চারিত্রিক গল্প বৈশিষ্ট্যগুলি আমরা সমগ্র গল্প জুড়ে পাই, সেগুলি হলো বলে তোমরা কি করবে, এক এক করে পয়েন্ট দিয়ে দিয়ে তার বৈশিষ্ট্যগুলো, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বলবে। এখানে আমি কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বলে দিই। প্রথম হচ্ছে হরিদা, হরিদা একজন নির্লোভী মানুষ। হুম। হরিদা কিরকম, আচ্ছা প্রথমে বলি, হরিদা একজন মুক্ত খোলা প্রাণের মানুষ। তিনি কখনোই জীবনটাকে বদ্ধ করতে চাননি, তিনি চাইলেই কিছু না কিছু কাজ জোগাড় করতে পারেন, কিন্তু তিনি ওই একঘেয়ে অভাবটাকে তিনি সহ্য করে নিতে পেরেছেন, কিন্তু জীবনটাকে একঘেয়ে তিনি করেননি। তাই তো তিনি সপ্তাহে একদিনই বেরোন রোজগারের জন্য, তাই তো, আবার তা আবার কি বহুরূপী সেজে। 2 নম্বর বৈশিষ্ট্য কি তুমি দিতে পারবে, তার শিল্পী সত্তা। হরিদা একজন শিল্পী মানুষ, তাই তো, তিনি শিল্পী মানুষ বলেই তো তার শিল্পটাকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন। হুম। তিনি যে সাজ পোশাকগুলো গ্রহণ করেন, যখন তিনি যে সাজ গ্রহণ করেন, তার সেই সাজ এত কেন সঠিকভাবে এত পারফেক্ট কেন লোকের কাছে হয়ে যায়, কারণ হচ্ছে তিনি শুধু ওপর থেকেই পোশাক পরেন এমন না, তিনি মনটাকেও সেরকম করে নেন। তিনি যখন পাগল হন, পাগল সাজেন, তখন পাগলের মতোই আচরণটাও করেন, শুধু পোশাক নয়। তিনি যখন পুলিশ সাজেন, পুলিশের মতো আচরণটাও করেন, শুধু পোশাক নয়। তিনি যখন বিরাগী সাজেন, বিরাগীর মতোই আচরণটা করেন। লোভী সন্ন্যাসীর মতো 100 টাকা নিয়ে ঝোলাতে তিনি চলে যান না, তিনি ওই 101 টাকা ফেলে দিয়ে সেদিকে একবারও না তাকিয়ে তিনি ফিরে আসেন। তো এই গুণগুলোই তাকে কিসের পরিচয় দেয়, তার শিল্পী সত্তার পরিচয় দেয়। তিনি নির্লোভী, এটা আরেকটা চরিত্র বৈশিষ্ট্য তার, তিনি নির্লোভী। তাই তো, লোভী নয় বলেই তো তিনি জগদীশ বাবুর বাড়িতে গিয়ে এই যে বলেছিলেন না প্রথমে যে মারিত গন্ডা লুটিত ভান্ডার, তো তিনি ভান্ডার লুট করেননি তার শিল্পী সত্তার জন্য, এটা তার নির্লোভীর একটা পরিচয় পাওয়া যায়। তো এই রকম ভাবে তোমরা 5টা মতো পয়েন্ট দেবে, দিয়ে লিখবে, ঠিক আছে, আর বেশি বলছি না এটা। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, 5-এর দাগে আমরা চলে যাচ্ছি। 5-এর দাগের প্রশ্নগুলো কি আছে, 5-এর দাগে আছে, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। এই যে প্রিয়ানুজে, প্রিয়ানুজ শব্দের অর্থ কি, একসঙ্গে সন্ধি করা আছে, প্রিয় যে অনুজ, তাই তো, অনুজ মানে ছোট ভাই, প্রিয় ভাই, প্রিয় ছোট ভাই। বক্তা কে, এখানে বক্তা কে, বক্তা হচ্ছেন ইন্দ্রজিৎ। হ্যাঁ, ইন্দ্রজিৎকে যখন তার ধাত্রী প্রভাসা ছদ্মবেশে দেবী লক্ষ্মী গিয়ে তাকে খবর দেয় যে সে তো প্রমোদ কাননে রয়েছে, তো তাকে গিয়ে খবর দিচ্ছে তোমার ভাই বীরবাহু মারা গেছে। হ্যাঁ, তো সে তখন অবাক যে নিসারণে সংহারিনু আমি রঘুবরে, সে তো জানে যে রাত্রিবেলা সংহার করেছে রঘুবরকে, তাহলে এই সংবাদ সে কোথায় পেল? হুম,
যে শীঘ্র কহ দাসে। হ্যাঁ, সে বলছে যে তাড়াতাড়ি আমাকে বলো যে এই সংবাদটা তুমি কোথায় পেয়েছো, আমি তো তাকে মেরে ফেলেছিলাম। তাহলে বক্তা কে এখানে? বক্তা হচ্ছেন ইন্দ্রজিৎ বা মেঘনাদ। ভগবতী কে এখানে? ভগবতী হচ্ছেন এখানে ছদ্মবেশী দেবী লক্ষ্মী। ছদ্মবেশী দেবী লক্ষ্মী, কিন্তু কোন ছদ্মবেশ তিনি ধারণ করেছেন? প্রভাষা, তার ধাত্রী ধাইমা ছদ্মবেশ। তাহলে ভগবতী এখানে প্রভাষা, তার ছদ্মবেশী প্রভাষা। প্রিয়ানুজের মৃত্যুর সংবাদ বক্তার হৃদয়ে কি প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল তাহলে? সে নিজে নিজেকে ধিক্কার জানিয়েছে। কে? এখানে ইন্দ্রজিৎ নিজে নিজেকে ধিক্কার জানিয়েছে। সে বলছে স্বর্ণলঙ্কা, সে কি বলছে? সে এখানে বামাদলের মাঝে রয়েছে। হ্যাঁ, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে। এই যে লাইনটা, এই লাইনটা ভালো করে মনে রাখবে। বৈরী দল অর্থাৎ শত্রু দল স্বর্ণলঙ্কাকে ঘিরে রেখেছে, আর আমি এখানে বামাদলের মাঝে, মেয়েদের দলের মাঝে আছি। হুম, সে আমার ভাইকে মেরে ফেলেছে, আমার বাবা যুদ্ধে যাচ্ছে, আর আমি এখানে রয়েছি ধিক মরে। হ্যাঁ, সে নিজে নিজেকে ধিক্কার জানাচ্ছে। তাই সে কি করলো? রথ নিয়ে তাড়াতাড়ি সে স্বর্ণলঙ্কার উদ্দেশ্যে গমন করলো, তাই তো? আচ্ছা, এলো মানুষ ধরার দল। কাদের মানুষ ধরার দল বলা হয়েছে? ইউরোপের যে সমস্ত ভদ্র, যারা আম, কি বলবো, সর্বগ্রাসী যে আহ, মানুষজন, যারা সাম্রাজ্যবাদী মানুষজন, তাদের কথা বলা হয়েছে। যারা মানুষ ধরার দল বলতে অর্থাৎ আফ্রিকার মানুষজনকে যারা কৃতদাসে পরিণত করছিল নিয়ে, তাদের কথা। তাদের আসার আগে আফ্রিকা কিরকম ছিল? তাদের আসার আগে আফ্রিকা ছিল জঙ্গলে, ঘন জঙ্গলে, অরণ্যে ঘেরা। হ্যাঁ, বনস্পতির নিবিড় পাহারায় তারা সেই আফ্রিকা ছিল। সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারতো না গাছের ছায়ার নিচে। একটা গাছের ছায়া একটা চাঁদোয়া সৃষ্টি করেছিল, সেই চাঁদোয়া ভেদ করে সূর্যের আলো প্রবেশ করতে পারতো না। এরকম একটা দুর্গম রহস্য সে সংগ্রহ করছিল একাকী। হ্যাঁ, তাদের আগমনে আফ্রিকার কোন পরিবর্তন ঘটলো? তাদের আগমনে আফ্রিকার রক্ত এবং অশ্রুতে মিশে আফ্রিকার মাটি কি হলো? কর্দমাক্ত হলো। হ্যাঁ, আফ্রিকার মানুষজন কৃতদাসে পরিণত হলো। এই রকম বিভৎস এক পরিস্থিতি সৃষ্টি হলো, সেখানে মানুষজন কান্নাকাটি করতে লাগলো। হ্যাঁ, সমুদ্র পাড়ে অন্যদিকে যখন মন্দিরের ঘন্টা বাজছে, পুজোর ঘন্টা, শিশুরা খেলছে মায়ের কোলে, এইদিকে তখন কি হচ্ছে? কান্নার শব্দ আমরা পাচ্ছি। আচ্ছা, তাদের বলা হলো ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। কাদের ক্যালিগ্রাফিস্ট বলা হয়? যারা আম, কলম ওস্তাদ কলমবাজ, যারা সুন্দর সুন্দর হাতের লেখা লিখতে পারতেন, তাদেরকে ক্যালিগ্রাফিস্ট বলা হয়। তাদের সম্বন্ধে প্রবন্ধ থেকে কি জানা যায়? তাদের সম্বন্ধে আমরা প্রবন্ধ থেকে কি জানতে পারি? যে তখন তারা 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তো সেই মানুষগুলো লিপিকুশলীরা, তাদেরকে দিয়ে মানুষ কি করাতেন? রামায়ণ মহাভারত নানান ধরনের বই লেখাতেন, গ্রন্থ কপি করাতেন। তখন তো এইভাবে জেরক্স মেশিন ছিল না বা প্রিন্টিং মেশিন ছিল না। তখন কি করানো হতো? তো কাউকে দিয়ে লেখানো হতো। তো যার লেখা সুন্দর তাকে দিয়ে মানুষ বেশি লেখাতো। তো সেই লেখাগুলো এতটাই সুন্দর, সেখানে বলা হয়েছে সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ। তো এই লাইনগুলো অর্থাৎ কি সমস্ত অক্ষর প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। তো এই যে সুন্দর হাতের লেখাগুলো, এইগুলো লিখে তারা এত বড় বড় বই লিখে তারা কি পেতেন? কিছু কাপড়, মিঠাই এবং কিছু অল্প সামান্য টাকা। খুবই সামান্য মূল্য নিয়ে তারা এটা লিখতেন। হুম, আচ্ছা। তো দেখো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর এ বিষয়ে বিশেষ আলোচনা করছি না। তোমরা এখান থেকে একটা করলেই যথেষ্ট। ঠিক আছে, একটু সিরাজউদ্দৌলা থেকে একটু ছোট্ট করে আলোচনা করে নিই, তারপর আমরা এটা শেষ করব। দেখো, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা? লেখক কিভাবে তা প্রমাণ করেছেন সেই ধারণা পুরোপুরি ঠিক নয়। ঠিক আছে, এটা বাংলা ভাষার বিজ্ঞান থেকে নেওয়া হয়েছে, তোমরা এটা একটু দেখে নিও। আমি ছোট্ট করে একটু তাড়াতাড়ি বলে দিয়ে শেষ করছি। দেখো, আমাকে শুধু এই আশ্বাস দিন, বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। বক্তা কে? বক্তা হচ্ছেন সিরাজউদ্দৌলা। আর বেশি ব্যাখ্যা করছি না, একটু ছোট্ট করে বলে দিচ্ছি। কোন দুর্দিনের কথা ব্যক্ত হয়েছে? যখন ব্রিটিশরা অর্থাৎ লর্ড ক্লাইভ যখন তার সেনা নিয়ে পলাশির প্রান্তরের দিকে এগিয়ে আসছেন, সে সময়ের কথা বলা হয়েছে। কিভাবে তিনি এই দুর্দিন থেকে মুক্তির পথ খুঁজেছিলেন? তিনি কি বলেছিলেন? যে সবাই, তার যে সমস্ত সৈন্য সামন্তরা রয়েছে বা সেনা আধিকারিকরা রয়েছেন, যেমন মীর জাফর, রায়, রাজবল্লভ, মীর মদন, মোহনলাল, হ্যাঁ, জগৎ শেঠ, সমস্ত তারা যেন সবাই এই দুর্দিনে সবাই যেন এক থাকেন। হুম,
তো এই দুর্দিনে এক থাকবেন এবং পরবর্তীকালে যখন যুদ্ধে জয়লাভ করার পর তারা যা শাস্তি দেবেন সিরাজকে, সিরাজ তিনি মাথা পেতে নেবেন। আচ্ছা, সিরাজউদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে মির্জাফরের চারিত্রিক বৈশিষ্ট্য। মির্জাফরের চরিত্রে আমরা কি পাই? এই মির্জাফরের চরিত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে, আচ্ছা এক সেকেন্ড একটু, হুম আম, এটা তো বললাম। আচ্ছা, মির্জাফরের চরিত্রে আমরা কি দেখতে পাচ্ছি? মির্জাফরের চরিত্র দেখো, এখানে সিরাজউদ্দৌলার চরিত্র না, আমাদের ইম্পর্টেন্ট সিরাজউদ্দৌলার চরিত্র, কিন্তু এখানে মির্জাফর দিয়েছে, যাই হোক দেখে নেওয়া যাক। মির্জাফর হচ্ছে কি একজন বিশ্বাসঘাতক। প্রথম পয়েন্ট হচ্ছে বিশ্বাসঘাতক। আমি যেভাবে কিন্তু তোমাদের হরিদার চরিত্র বলতে গিয়ে বলেছি, সেই রকম ভাবেই কিন্তু এটা অবশ্যই লিখবে। হ্যাঁ, তো বিশ্বাসঘাতক, লোভী, হ্যাঁ, তারপর ষড়যন্ত্রকারী, এই ধরনের চারটে পয়েন্ট দিলে তোমাদের যথেষ্ট। আচ্ছা, তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। কোনির যে প্রশ্নগুলো রয়েছে আমাদের 8-এর দাগে দেখো, কোনির প্রশ্নগুলো কি আছে? ক্ষিতিশ হনহন করে এগিয়ে গেল অ্যাপেলোর দিকে। কোন পরিস্থিতিতে ক্ষিতিশ অ্যাপেলো ক্লাবে গিয়েছিল? একটু ছোট্ট করে বলি, এগুলো কিন্তু বড় প্রশ্ন, কিন্তু আমি ছোট করে তোমাকে শুধু এগুলো 2 নম্বরের প্রশ্ন, 2 এর মতো করে লিখতে হবে, কিন্তু আমি শুধু উত্তরটা বলে দিচ্ছি তোমাদের। কোন পরিস্থিতিতে? যখন আম, কোনিকে যখন কোনিকে ওই জুপিটার সুইমিং ক্লাবে পরীক্ষা নিল, তাকে সাঁতার কাটালো, তারপরেও যখন কোনিকে আম, তারা ভর্তি নিল না, কি বললো যে আর আহ, ওই কমলা দিঘিতে আর হাত পা ছোঁড়ার জায়গা নেই, তাই আর ওকে ভর্তি নেওয়া যাবে না, স্ট্রিক্ট অর্ডার আছে সেক্রেটারি যে নেওয়া যাবে না। তখন সে রেগে গিয়ে সে কোনিকে নিয়ে ক্ষিতি সিংহ অ্যাপেলোর দিকে চলে গেল। পরের প্রশ্নটা কি ছিল? সেখানে অ্যাপেলোর কর্মকর্তা নকুল মুখুজ্জের সঙ্গে তার সাক্ষাতের দৃশ্যটি নিজের ভাষায় লেখো। যখন সে গিয়ে সেখানে পৌঁছালো, ওই অ্যাপেলোর কাছে গিয়ে সে ঢুকতে যাচ্ছে, তার মনে পড়ছে যে এটা তো আমার শত্রু দল, ঢুকবো না। তো সেই সময় নকুল মুখুজ্জে নিজে এগিয়ে এলো দেখতে পেয়ে, এসে বলল কি ব্যাপার ক্ষিতীশ? কারণ সে বলছে যে আমি একটা মেয়েকে সাঁতার শেখাতে চাই। হুম, তো আমি কিন্তু তোমার দলে হব না, তুমি মনে রাখো আমি তোমার শত্রু দলের লোক, আমি জুপিটারের লোক। অর্থাৎ ক্ষিতীশ মনে প্রাণে তখনও জুপিটারকেই ভালোবাসে। ক্ষিতীশ বলছে, তখন নকুল বলছে যে তাহলে আমি কেন তোমাকে নেবো দলে? তখন বলছে দেখো, আমি এই মেয়েটাকে সাঁতার শেখাবো, এই মেয়েটার যা ক্রেডিট হবে তা তোমরা নেবে। হুম, আর আমাকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে। নকুল মুখুজ্জে তো খুব খুশি, বলছে ঠিক আছে, তুমি ওই ক্লাব থেকে বেরিয়ে এসছো মানে ওই ক্লাবের একটা খুঁটি, একটা খিলেন কি হয়েছে, ভেঙে পড়লো, এটাই আমাদের কাছে অনেক। আর আমাদের ছত্রছায়ায় তুমি আসছো আমাদের ছাদের নিচে, এটাই আমাদের কাছে অনেক। তো এইভাবে তাদের মধ্যে কথোপকথন হয়েছিল, বেশি আলোচনা করছি না, ঠিক আছে? আচ্ছা, তারপর প্রতিযোগিতার আজ শেষ দিন, কোন প্রতিযোগিতার কথা বলা হয়েছে? এখানে কোন প্রতিযোগিতা? ওই যে প্রতি বছর বার্ষিক যে একটা প্রতিযোগিতা করে থাকে জুপিটার সুইমিং ক্লাব, সেই প্রতিযোগিতার কথা বলা হচ্ছে। হুম, আচ্ছা, তারপর কি বলা আছে এখানে? শেষ দিনের পরিবেশটি কেমন ছিল? শেষ দিনের পরিবেশ কি ছিল? তোমরা সবাই যেন, খুবই মজাদার একটা কাহিনী, যে টিন দিয়ে ঘেরা হয়েছিল, ভালো গ্যালারি বানানো হয়েছিল, সবাই ছিল। এদিকে কনিকে কি করা হয়নি? কনিকে তো সেখানে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তো একদিকে ক্ষিতিশ সিংহ কি করেছিল, একদিকে জুপিটারে সবাই সাঁতারে নামবে, আর একদিকে অ্যাপেলোর যে অংশটা জল ছিল কমলা দিঘিতে, সেখানে কোনি দাঁড়িয়েছিল। তো ওরাও যখন সাঁতার কাটে, কোনিও তখন সাঁতার কাটে, অর্থাৎ একসঙ্গে সবাই সাঁতার কাটছে, এবং দর্শকরা সবাই বুঝতে পেরেছে যে কিছু একটা ঘটতে চলেছে। তো সেই সময় কি হলো, কোনি সেখানে ওই ওদের, অর্থাৎ জুপিটারের যে সাঁতার কাটছিল তাদের থেকে কোনি কি হলো, আম, তাদের থেকে আগেই সাঁতারটা সম্পন্ন করেছিল, কমপ্লিট করেছিল। তো এই মজাদার কাহিনীটা ঘটেছিল। দরিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই, তার সংক্ষেপে লেখো। এটা একটা বড় প্রশ্ন। কোনি কিভাবে উন্নতির শিখরে পৌঁছেছিল, সেই দুঃখ কষ্ট দারিদ্রতা দূর করে, দারিদ্রতার বিরুদ্ধে লড়াই করে, সেই তার বাবা মারা গেল, দাদা মারা গেল, তারপর সে নিজে প্রজাপতিতে কাজ নিল। হ্যাঁ, তারপরেও সে সেখানে জ্বালাতন, তাকে প্রজাপতিতে এসে তার লীলাবতী তাকে যে অনেক সময় বকাবকি করতো, ক্ষিতীশ তাকে সারাদিন ধরে খাটাতো। হ্যাঁ, তো এই সমস্ত ঘটনার বিরুদ্ধে উনি কিভাবে লড়াই করেছিল সেগুলোর কথা বলতে হবে। আচ্ছা, যে তোমাদের যে ইউটিউবিটা রয়েছে, এটা আজকে আলোচনা করছি না, পরের দিনের ক্লাসে আমি চেষ্টা করব যে তোমাদের ইউটিউবিগুলো আলোচনা করার। তো আচ্ছা, আমরা আর একটু অংশ চলে যাচ্ছি, একটু দেখে নাও। আর একটু রয়েছে, এটা দেখে নাও। বাংলার বাংলার মাধ্যম স্কুল বনাম ইংরেজি মাধ্যম স্কুল, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। সংলাপ অবশ্যই তোমরা যারা রেডি করেছো সংলাপ করতে পারো, কিন্তু আমি পক্ষপাতিত্ব নই সংলাপের। আমি তোমাদেরকে বলে থাকি সবাইকে যে প্রতিবেদন রচনা করো, ঠিক আছে? প্রতিবেদন রচনাটা আমি করার কথা বলে থাকি। তো প্রতিবেদন রচনা লিখতে গেলে অবশ্যই তোমাকে একটা প্রথমে শিরোনাম দিতে হবে, শিরোনাম দেওয়ার পর নিজস্ব সংবাদদাতা, স্থান এবং ডেট দিয়ে শুরু করবে।
কোথায় হলো, কিভাবে হলো, কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে। কোথায় হলো, হ্যাঁ, কখন হলো, কি হলো, কেন হলো, আর কি কি ঘটলো, কি কি ঘটলো। এই এই যে 1 2 3 4 5টা পয়েন্টকে মনে করে যদি তুমি এই পুরো ঘটনাটাকে সাজাতে পারো, তোমার কোনো সমস্যাই নয়, একটা সুন্দরভাবে প্রতিবেদন রেডি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, 11 দাগে কি আছে? তোমাদের রচনাগুলো রয়েছে, দেখো বাংলার উৎসব খুবই সহজ ব্যাপার, তোমরা ছোটবেলা থেকেই করে আসছো, ভালো করে রেডি করতে পারো, ইম্পর্টেন্ট একটা। আচ্ছা, অনলাইন পড়াশোনা বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে কিভাবে অনলাইন পড়াশোনা করা হচ্ছে সেটা নিয়ে একটা প্রবন্ধ রচনা লিখতে হবে। তোমার প্রিয় লেখক, অবশ্যই তোমরা রবীন্দ্রনাথকে সিলেক্ট করতে পারো, কোনো একটা জীবনী তুমি পড়ে রাখতে পারো। দেখো, একজন বাঙালি বিজ্ঞানী এবং একজন লেখক, এই দুটো তোমরা নোট রেডি করে রাখতে পারো। হ্যাঁ, দুটোর মধ্যে যে কোনো একটা আসতেই পারে বিজ্ঞান সংক্রান্ত। এখানে দেখো, এখানে একটু সমস্যা রয়েছে, বিভাজন ও কুসংস্কার এটা বলেছে। আমার মনে হয় বিভাজন নয়, এটা হবে বিজ্ঞান এবং কুসংস্কার। ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কিছু না বুঝতে পারো বা কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থেকেও, আমরা চেষ্টা করব সমস্ত পেপারগুলো তোমাদের এইভাবে রেডি করে দেওয়ার। আর অবশ্যই জানাতে ভুলো না কিন্তু যে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্টে লিখে যাও ভালো হয়েছে। ঠিক আছে? আজ এতদূর, ধন্যবাদ।